ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমাদের জাতির যে চাওয়া ছিল সেটি আমরা দেখতে পাচ্ছি, প্রাণবন্ত হয়ে উঠছে। জাতীয় সংসদের অধিবেশন, প্রথম অধিবেশনের মাত্র 2-3 দিনেই এটি। আমাদের যে প্রশ্নটি এখন সামনে আছে সেটি হলো যে এই যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিএনপির যে 17 বছরের আন্দোলন যদি বলা যায়, এবং একই সাথে জুলাই বিপ্লবের যে প্রেক্ষাপট, সেই জায়গা থেকে এই সংসদই তো আমরা চাই, এই সংসদ আরও বেশি প্রাণবন্ত হোক। সেক্ষেত্রে জুলাই সনদ একটা বিষয় এখানে আছেই। গণভোট হয়েছে, আবার বিএনপি তার নির্বাচনের ইশতেহার নিয়েও এগিয়েছেন। একটি প্রশ্ন সামনে থেকেই যাচ্ছে, আমাদের আজকের বিষয় কোন পথে জুলাই সনদ, এবং এর সঙ্গে আরও সাধারণ আলোচনাও থাকবে, যেমন রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলছে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়ুন আনওয়ার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই আলোচনা করব অধিবেশনের বিষয়ে, এখানে কি হচ্ছে, কিভাবে চলছে, সেই আলোচনা থাকবে। সেই সঙ্গে ঠিক এই মুহূর্তে যে জনকল্যাণমুখী একটি অবস্থানে যেতে চাওয়ার দুর্বার গতিতে এগোচ্ছেন, আমরা জানি। আজকে সেই ৪৫ বছর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিকে পুনরুজ্জীবিতই বলা যায়, পুনরুজ্জীবিত করলেন তারেক রহমান। আমি বলতে চাই না যে তিনি জিয়াউর রহমানের ছেলে হিসাবে এটি পুনরুজ্জীবিত, আমি বরঞ্চ বলতে চাই তারেক রহমান তার যোগ্যতাতেই এটা পুনরুজ্জীবিত করতে আসছেন। সেই জায়গার থেকেও আমরা আলোচনা করতে চাই। আমরা শিরোনাম দেখে আসবো, শিরোনাম দেখে এসে মূল আলোচনা শুরু করব। সংসদে সংবিধান সংস্কার পরিষদ বিতর্ক, সভা না ডাকায় প্রশ্ন তুললেন বিরোধী দলীয় নেতা। নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। বিধান নেই জবাব স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না, সেটা জায়েজ নাই। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো মির্জা আব্বাসকে, সবসময় খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী, দোয়া চেয়েছে পরিবার। ঈদে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে ট্রেনে, বাসে, ভোগান্তি কম হওয়ায় খুশি যাত্রীরা। এখন পর্যন্ত ওয়ান্ডারফুল সিচুয়েশন, এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি। এই তো অনেক মজা হবে ঈদের মধ্যে। কোনো তো সরকারি প্রতিষ্ঠানগুলো ছুটি হয়নি, এজন্য হয়তো বা ভিড় কম। ফাঁকা ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ। এবং পাকিস্তানের বিপক্ষে 11 বছর পর দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। মিরপুরের শেষ খেলায় সফরকারীদের 11 রানে হারালো মিরাজরা। দর্শক, বাংলাদেশ দলকে অভিনন্দন জানানো যায় পাকিস্তানের সঙ্গে সিরিজ জেতার জন্য। অভিনন্দন বাংলাদেশ দলকে। এবং সেই সঙ্গে জানিয়ে দিই, আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। আমি জুলাই সনদ নিয়েই আলোচনা থাকবে, কিন্তু তার আগে আমি একটি বিষয় আমি তুলে ধরতে চাই। আমরা কথা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, ফজলে হুদা বাবুল কথা বলছিলাম, আপনি নিশ্চয়ই সংসদে ছিলেন যখন এই বেশ অভিজ্ঞ সংসদ সদস্য বলবো মনিরুল হক চৌধুরী, উনি অভিজ্ঞ এবং বীর মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিবিদ, উনি নিজেও কিন্তু দারুণভাবে নির্যাতিত হয়েছেন এই 15-17 বছরে। তো মনিরুল হক চৌধুরী একটি খুব সাধারণ একটি বাক্য, সেটি হলো যে জামাত ইসলামীকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন। এটি কিন্তু খুব যে রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ এই বাক্য মনে হচ্ছে তা না। আপনি জানেন যে ট্রুথ ইজ আর অলওয়েজ পেইল, সত্যি সবসময়ই খুব মলিন দেখা যায়, কিন্তু মিথ্যা অনেক চকচকে হয়।
এই লেখা এই বক্তব্যটাও খুব মলিন হতে পারে, কিন্তু আপনি কি আমাকে বলতে পারেন যে আসলে মনিরুল হক চৌধুরী কি বলতে চেয়েছেন, জামাতকে কি জানাতে চেয়েছেন? 91 সাল থেকে এই পর্যন্ত যে জামাতের এই অবস্থান, সেখানে খালেদা জিয়া কোথায়? ধন্যবাদ বৈশাখী টিভি। প্রিয় জায়গা, আসলে মনে হয় নিজের বাড়িতে আসলাম। এবং সহ-আলোচক হুমায়রা নূর অ্যাডভোকেট খুব ভালো বলেন, বোদ্ধা বক্তা। এবং এই বৈশাখী টিভির মাধ্যমে আমি আমার মহাদেবপুর বদলগাছির সর্বস্তরের জনগণের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাকে ব্যাপকভাবে ভোট দিয়ে একটা ভূমিদশ বিজয়ী এনে দিয়েছেন। আমি সবার কাছে দোয়া চাই যেন আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছি এগুলো পালন করতে পারি। এরপর আমি যদি আপনার প্রশ্নে আসি, মনিরুল হক ভাইয়ের প্রশ্নে, মনিরুল হক ভাই নতুন রাজনীতিবিদ না, দীর্ঘদিনের 70 দশকের উনি ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং গত 17 বছরে উনি যেভাবে নির্যাতিত হয়েছেন, আমাদের সংসদের ওয়ান অফ দ্য প্রাইড বলবো। মনিরুল হক ভাই যেটা বলেছেন যে ম্যাডাম খালেদা জিয়ার অবদানকে স্মরণ করা তাদের উচিত, আমি তো আরেকটু অন্যভাবে বলবো। সেটা তো উচিতই যে আজকে বাংলাদেশ জামাতে ইসলাম আপনার 47-এর যে ভূমিকা এবং 71-এর যে ভূমিকা, সেইটার পর যখন বাংলাদেশ জামাতে ইসলাম একসময় ছিল কিন্তু জামাতে ইসলাম বাংলাদেশ, লোগো চেঞ্জ করলো, তাদের আদর্শ চেঞ্জ করলো, এখন আর সৎলোকের শাসন নাই, আর আল্লাহর আইনও চায় না, তারা শরিয়া আইনও চায় না। কিন্তু আপনি দেখেন স্বাধীনতা পরবর্তী দেশে যে জামাতের উপর যে সাধারণ জনগণের যে চিন্তাভাবনা ছিল, সেটাকে 75 পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আপনার বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার সামনে রেখে সকল রাজনৈতিক দলকে রাজনীতির সুযোগ করে দিলেন, তখন কিন্তু জামাতে ইসলাম সেই সুযোগে রাজনীতি শুরু করলেন। দীর্ঘ পথ পরিক্রমা, তাদের গত 17 বছরের যে আন্দোলন সংগ্রাম। আচ্ছা, আপনি ম্যাডামের কথায় আসি, সেটা হচ্ছে 90 দশকে আপনি দেখেছেন ম্যাডাম খালেদা জিয়া এবং বিএনপির সাথে তারা জোট বেঁধেছে এবং তারা 4 দলীয় ঐক্য জোটে হয়ে তারা 2001 সালে নির্বাচন করেছে। 90-এর ওইটা ছিল আপনার বাইরে থেকে সমর্থন দেয়া। আবার যদি আপনি 96-এর কথা চিন্তা করেন, তারা কিন্তু জামাতে ইসলাম কিন্তু বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে থেকে রাজপথে আন্দোলন করেছে এবং 88-তে কিন্তু এরশাদ এবং জামাতে ইসলাম এরশাদ এবং আওয়ামী লীগকে নিয়ে কিন্তু এরশাদের ভোটে অংশগ্রহণ করেছে, 86-তে করেছে, 88-তেও করেছে। জাতীয় বেঈমানদের সাথেও জামাত গিয়েছে। 2001 সালে যখন তারা আবার ভোটের ঐক্যে এসেছে। আপনি ভালো কথা বলছেন। আমি আর একটা লাইন একটু বলে দিই যে যখনই দেখা গেছে যে বিএনপি বা খালেদা জিয়া তো বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি স্ট্রাকচারাল অবস্থায় এনেছেন, জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন। বিএনপি যখনই একটি নির্বাচন বয়কট করেছে, জামাত সেখানে সেই নির্বাচনে গিয়েছে এবং আওয়ামী লীগের সঙ্গে তিনি গিয়েছেন। যখনই বিএনপির সঙ্গে জামাত থেকেছে তখন তারা 18টা পর্যন্ত সিট পেয়েছে। যখনই ছেড়ে এসেছে তখন সে 3টা 2টা পেয়েছে। এই জায়গাটা জামাত বোঝে কিনা আমার ধারণা এই ইঙ্গিতে মনিরুল হক চৌধুরী। দেখুন, হ্যাঁ অবশ্যই সেটাই তো। ম্যাডাম খালেদা জিয়া যখন 2001 সালে 4 দলীয় ঐক্য জোট করে এবং সেখানে সেই জোটটা বেশ কিছুদিন ছিল, কিন্তু দেখুন বিএনপি একটা রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের একটা নিজস্ব আদর্শ আছে, কিন্তু ভোটের রাজনীতি আরেকটা আদর্শ থাকে। তো সে কারণেই বিএনপিকে যখন জামাতে ইসলামের নেতাদের যুদ্ধাপরাধের কারণে একটা অস্বচ্ছ ট্রায়ালের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেয়া হলো, জামাত হয়তো আশা করেছিল যে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে সরাসরি বিএনপি যেন স্টেটমেন্ট দেয়। কিন্তু আপনি খেয়াল করেছেন বিএনপি সবসময় বলেছে যে স্বচ্ছ বিচার হচ্ছে না বা আমরা স্বচ্ছ বিচার চাই, কিন্তু আমরা কোনোদিনও বলিনি যে আমরা যুদ্ধাপরাধের বিচার করব না।
কারণ বাংলাদেশ জাতীয়তাবাদের উৎপত্তি হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দিয়ে। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, বীর উত্তম ছিলেন, এবং শুধু তাই নয়, জেড ফোর্সের উনি প্রতিষ্ঠাতা। এবং উনি যেটা করতে চেয়েছিলেন, ওই যে বহুদলীয় গণতন্ত্রের যেহেতু উনি প্রতিষ্ঠাতা, উনি সবাইকে সুযোগ দিয়ে জনগণ যাকে বেছে নেয় এরকম গণতন্ত্রই বিএনপি চায়। এই আলোচনাটা তুললাম এই কারণে যে সংসদের শুরু থেকে জামাত তো এই এত বড় বিজয়, জামাতেরও তো এক ধরনের বিজয় হয়েছে। হ্যাঁ, হয়েছে। এত বড় বিরোধী দল এত আসন নিয়ে তো জামাত কখনো বাংলাদেশে এন্টায়ার বা বাংলাদেশের লাইফে তো আর ঢুকতে পারে। তো সেই জন্য জামাতের যদি এই রাজনীতিতে এই পর্যন্ত আসে, সেটার পিছনে খালেদা জিয়ার অবদান আছে। আমার যে সেটাই বললাম। আচ্ছা, আমি মূল আলোচনার জায়গাতে এগোবো। তার আগে আরেকটা বিষয় জিজ্ঞেস করি অ্যাডভোকেট হুমায়রা নূরের কাছে। আপনার এই জুলাই যোদ্ধার মধ্যে ছিলেন, আমি জানি না আপনি জেনজি কিনা, আপনি তো জেনজি মনে হয়, মিলেনিয়াম। আচ্ছা, তো আজকে বলছিল যে আমাদের প্রধানমন্ত্রী হলো বুমার্স। হ্যাঁ, তো আমি জানতে চাই যে এটা কেমন লাগলো যখন আপনি মোহাম্মদ শাহাবুদ্দিন বলছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং আওয়ামী লীগ ছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এই রাষ্ট্রপতির এই ভাষণটা কেমন লাগলো? এবং আপনি আমাকে দয়া করে এটার বিশ্লেষণটা দিবেন যে আপনার কোনটাকে শক্তিশালী মনে হয়েছে, যে বিরোধী দল ওয়াকআউট করেছে এতে রাষ্ট্রপতির ভেতরে আলোড়িত হয়েছে বেশি, নাকি না রাষ্ট্রপতি হয়ে তিনি বলছেন শেখ হাসিনা ফ্যাসিস্ট, কোনটা আলোড়িত করেছেন তাকে বেশি? আচ্ছা, ধন্যবাদ তানভীর ভাই আপনাকে আমাকে এখানে আজকে ডাকার জন্য। আমি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ বাবুল ভাই, উনি বিএনপি করেন, কিন্তু তাও বিএনপির মধ্যে কয়েকজন প্রিয় মানুষের মধ্যে বাবুল ভাই একজন। উনি না, মানুষ প্রিয় হয় দলীয় পরিচয় না, মানুষ প্রিয় হয় ব্যক্তিগত পরিচয়। এটাই তো উনি আমাকে একটা ভালো কথা বলেছে, এবং আই হ্যাভ মানে অনেক দিন আমাকে এরকম ভালো কথা কেউ বলে না। উনি আমাকে বোদ্ধা বলেছেন, এই জন্য আমার খুব মানে আই ফেল ভেরি ওভারওয়েলম। থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। যে প্রশ্নটা আপনি করেছেন এটা নিয়ে গত 2-3 দিন ধরে বৃহস্পতিবার থেকে বেসিক্যালি অনেক কথা বলেছে, এই জন্য এটা বেশি। আমি একটা বিশ্লেষণ চেয়েছি আপনাকে, যে বিরোধী দলের ওয়াকআউটটা বেশি আলোচিত করেছে ওনাকে, নাকি তিনি সেখানে দাঁড়িয়ে বলছেন শেখ হাসিনা ফ্যাসিস্ট? এক কথায় উত্তর দেই, এইখানে সরকার দলীয় যারা আছেন তারা রাষ্ট্রপতিকে দিয়ে যেই বক্তব্য দিয়ে মানে বলানো হলো তাদের দ্বারা, যে বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলার লোক বলছে বাংলাদেশ জিন্দাবাদ, এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা এবং তার সমস্ত অপকর্মের স্বীকৃতি তার মুখ দিয়ে দেয়ানো, সেইটার যে কৃতিত্ব বিএনপি ওন করছে, সেটা বিএনপির রাজনীতিটা করছে। এবং আমরা অভ্যুত্থানের পর থেকে আজ পর্যন্ত আমাদের যে অবস্থান ছিল যে আমরা এই রাষ্ট্রপতির অপসারণ চাই, যেইটা আমরা শুরু থেকে এই পর্যন্ত চাইলেও করতে পারি নাই, বিএনপির প্রেসক্রিপশন মানার কারণে, ডক্ট্রিন অফ নেসেসিটির কথা মেনে নিয়ে আমরা বিপ্লবী সরকার, জুলাই প্রোক্লামেশনের আন্ডারে বিপ্লবী সরকার গঠন না করে, জাতীয় সরকার গঠন না করে, বিএনপির প্রেসক্রিপশন মেনে ডক্ট্রিন অফ নেসেসিটির কথা মেনে নিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে বিচারপতিগণের কাছ থেকে একটা সাজেশন নিয়ে সেই সাজেশনের আন্ডারে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা হয় এবং ওথ নেওয়া হয় 106-এর আন্ডারে, উইচ ইজ কোয়াইট কোয়েশ্চেনেবল, বিকজ আদৌ সেই বিচারপতিগণ সেই সাজেশন দিয়েছেন কিনা কোনোদিন ওনারা সামনে এসে বললে সবাই বিপদে পড়ে যাবে। তো এই বিতর্কে যেতে চাই না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তখন বিএনপিকে বিশ্বাস করেছিলাম, কারণ তারা বড় রাজনৈতিক দল, তাদেরকে বিশ্বাস করে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার ক্ষেত্রে তো সবার একটা পার্টিসিপেশন ছিল, ওনাদেরকে সেই বেনিফিট অফ ডাউটটা দিয়েছিলাম। এবং ঐক্যমত্য কমিশনে যখন আলোচনা চলছিল, সেই আলোচনার সময় কিন্তু সবসময় তারা স্বৈরাচারী আচরণ করেছে, এবং বিশেষ করে জনাব সালাউদ্দিন আহমেদ। কারা স্বৈরাচারী? বিএনপি স্বৈরাচারী আচরণ করছে, এবং বিএনপি আওয়ামী লীগের ছায়া হয়ে এখন সরকারের না, মানে আমি তো জানি যে স্বৈরাচারী সরকারের জায়গাটা, যে ধরেন ওনারা বড় দল বলে সবসময় ওনাদের মতামত যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এটা স্বৈরাচারী আচরণ হলো না?
প্রথমে ওনারা যখন অভ্যুত্থানের পর জাতীয় সরকার গঠন করার যে সাজেশন সেটা ওনারা ইগনোর করলেন, ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলে 106 এর আন্ডারে ওত নেয়াইলেন, এই রাষ্ট্রপতিকে রেখে সাংবিধানিক কন্টিনিউটি রাখলেন, ভালো কথা। তারপরে আমরা কিন্তু তখন থেকে এখন পর্যন্ত যেই প্রসঙ্গে ছিলাম যে আমরা রাষ্ট্রপতির অপসারণ তখনও চেয়েছিলাম, এখনও চাই, এখন তখন অপসারণ বলেছিলাম, এখন বলছি অভিশংসন। সুতরাং আমরা আমাদের রাজনীতিটাই করেছি এবং বিএনপি রাজনীতিটাই করেছে, এবং রাষ্ট্রপতির জন্য দুইটাই অত্যন্ত লজ্জাজনক। বাংলাদেশে ওনার চেয়ে বড় আর নির্লজ্জ লোক নাই। আমি ওনার যেই কারেজ, এত বড় নির্লজ্জ হইতো একটা বিরাট কারেজ লাগে, এটার জন্য ওনাকে আমি বিশেষ সাধুবাদ জানাই। তবে আমাদের দুঃখের জায়গাটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে আমাদের যে রাজনীতিটা করার কথা ছিল সেটা হচ্ছে একটা জাতীয় ঐক্যের মাধ্যমে একটা রাজনীতি করার কথা, যেখানে আমরা সংস্কারপন্থী রাজনীতি করব, বাংলাদেশের গণমানুষের জন্য রাজনীতি করব। মানুষ যেই ম্যান্ডেট আমাদের দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, গণভোটে যেই ম্যান্ডেটগুলো আমাদের দিয়েছে সেইটার বাস্তবায়নের জন্য আমরা এক হয়ে কাজ করব। কিন্তু সেইখানে এসে আমরা দেখছি যে ওই যে বিরোধী দল কেন ওই কথাটা বললো, এটা মানা যাবে না। বিরোধী দল কেন এই দাবিটা তুললো, এইটা মানা যাবে না। এটা আমরা বলবো, আমরাই করব, আমরা তো ক্ষমতায় আছি, আমরাই করব। এইটা হচ্ছে স্বৈরাচারী আচরণ, এইটা হচ্ছে ফ্যাসিজম। এইগুলাই পরিবর্তন করার জন্য এই সংস্কারগুলো আমরা চেয়েছি। সুতরাং আওয়ামী লীগের ছায়া যদি বিএনপির উপর ভর করে, এর চেয়ে বড় দুঃখজনক আর কিছু হতে পারে না। ফজলে হুদা বাবুল, আপনি এই বিষয়ে তো আলোচনা আমরা যাবই, কিন্তু রাষ্ট্রপতির ভাষণ এটি নিয়ে আপনি বক্তব্য রেখেছেন কিনা সংসদে এখন পর্যন্ত? না, আমি রাখিনি। আমি নতুন পার্লামেন্টেরিয়ান, আমি শিখছি। তাহলে আমি এটা জানতে চাই যে রাখলে কি রাখতেন আমাদের এখানে বলেন। ঈদের পর রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে মানে আপনার কি আপনার দেখুন, আমার সহ আলোচক উনি অ্যাডভোকেট মানুষ, আমি একজন হিসাব রক্ষক, কিন্তু দুইজনেই রাজনীতিবিদ, শুধু প্রাজ্ঞ ইয়েই না, দুইজনেই রাজনীতিবিদ, বোদ্ধা বক্তাই না। আমি এখন আজকে দেখলাম এই মুহূর্তে যে উনি খুব ধীমান বক্তা একজন। কিরকম ধীমান বক্তা আপনি দেখুন, যে কোনো উনি কয়লা যে কালো না এটাও প্রমাণ করে দিবেন। আমি অনেক কালো, আমি ভীষণ কালো মানুষ। আপনি কালো হলে আমি একদম নাইজেরিয়ান, সেটাতে আমি যাচ্ছি না। তো দেখুন, রাষ্ট্রপতির অভিশংসন নিয়ে তারা যেটা এখন বলছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাতাম, কারণ তারা সম্মুখ সারিতে ছিলেন। এনসিপির এই ছেলেগুলা জীবন দিয়েছে, সাহস দেখিয়েছে, আমরা বুড়ারা পারিনি, এটা অস্বীকার বিএনপি কোনোদিনও করে না। কিন্তু এই আন্দোলনটাকে গড়ে তোলার জন্য বিএনপির যে অবদান, এটা যদি তারা একটু বলে তাহলে রাজনীতিটা ঐক্যের হয়। ম্যাডাম খালেদা জিয়া যেভাবে তার জীবন দিয়েছে আপোষহীন থেকে, এবং যখন দেশে 3 দিন সরকার ছিল না, হসপিটালে শুয়ে উনি দেশবাসীকে যেভাবে রক্ষা করেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এবং যেভাবে দেশবাসীকে বাঁচিয়েছেন, এইটার কৃতিত্ব কোনোদিনও তারা ম্যাডাম খালেদা জিয়াকে দেন না। এক্ষেত্রে তারা কোনোদিনও উদার হন না। এখন প্রশ্নে যদি আসি, তারা যদি ওই 106কে না মেনে বঙ্গভবনে না যেতেন, ওত না নিতেন, এই এনসিপির 3জন নেতা যদি এই রাষ্ট্রপতির অধীনে ওত না নিতেন, তাহলে কিন্তু এত কিছু প্রশ্নের আর উদ্রেক হতো না। আমরা শহীদ মিনারে যেতাম, আমাদের 71-এ কিন্তু সংবিধান ছিল না, আমরা কিন্তু একটা সমঝোতার মাধ্যমে, চুক্তির মাধ্যমে আমরা কিন্তু সংসদে বসেছিলাম। কিন্তু কেন তারা এটাকে বিপ্লব, একটা বিপ্লব কি জিনিস দেখুন, বিপ্লব করতে গেলে, আপনার সংবিধান ছুঁড়ে ফেলতে গেলে আপনাকে প্রথম কথা হচ্ছে এটা দীর্ঘকালীন একটা প্রক্রিয়া, এটা সশস্ত্র হয়, এটা দেশের, সমগ্র দেশের বিরুদ্ধে সমস্ত আইন কানুনকে তছনছ করে আপনি একটা নিজস্ব আইডিওলজি নিয়ে আপনি যেটা যুদ্ধ করেন, তারপর একটা দেশে বিপ্লব তৈরি হয়। গণ অভ্যুত্থান কিন্তু 90-এ হয়েছে, হয়তো 90-এর চেয়ে 24-এ গণ অভ্যুত্থানের মাত্রা এবং স্যাক্রিফাইস, ত্যাগ, বিষয়বস্তু অনেক গভীর এবং আরও বেশি জটিল ছিল। একটা স্বৈরাচার আর একটা হচ্ছে ফ্যাসিস্ট। তো আপনারা গেলেন, এখন বলছেন আপনারা রাষ্ট্রপতিকে মানেন না। যখন আপনাদের সুবিধা হয় তখন 133টা আপনারা অধ্যাদেশ দেওয়া নেন, আপনাদের যখন সুবিধা হয় এই রাষ্ট্রপতিকে দিয়ে সব কাজ আপনারা করিয়ে নেন, আর যখন অসুবিধা হয় তখন তার বক্তব্য আপনার ভালো লাগে না। বাংলাদেশের ইতিহাসে যেভাবে প্রথম দিনে যে আচরণ দেখিয়েছে এরা, এই বিরোধী দল, এটা জনগণ বিচার করবে। 1, 2,
অথচ এটাও মানলেন না। আবার কোন স্ববিরোধিতা দেখুন, তারাই আবার প্রস্তাব করছেন রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টা আলোচনা হওয়া উচিত। আপনি বলুন তাহলে তারা যে এটা এক প্রকারের তামাশা আমি মনে করব। মানুষ কিন্তু বোঝে, জনগণ কিন্তু এটা খুব ভালো করে বোঝে। আর উল্টো পাশে আপনি যদি দেখেন, এই সরকারটা যখন গঠিত হয়েছে, বিএনপিকে জনগণ 2/3 মেজরিটি দিয়েছে, কিন্তু বিএনপি কিন্তু ঘরে বসে নেই, আঙ্গুলের ছাপ মোছে নেই। বিএনপি কিন্তু 38,000 লোককে ফ্যামিলি কাজ দিয়ে ফেলেছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিম, খতিবদের, পণ্ডিত, পুরোহিতদের, আমরা চার্চের ফাদারদের আমরা কিন্তু ইতিমধ্যে দেয়া শুরু করেছি, এবং আমার এলাকা শেষ করছি আমি 15 বছর পর, 45 বছর পর আপনি আমরা এই খাল খনন শুরু হয়েছে, আলাদাভাবেই কথা বলবো। আমরা কিন্তু কাজ করছি। দেখুন এই মুহূর্তে আমাদের দলের একজন সিনিয়র নেতা, তার প্রতি আমার রেসপেক্ট আরো বেড়ে গেছে। এই বিগত ভোটে তাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে ভাষা প্রয়োগের মাধ্যমে, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, একজন সিনিয়র নেতা, আমাদের প্রবীণ নেতা, প্রবীণ যদি 5 জন নেতা বলেন উনি একজন, উনি এখন অসুস্থ, মির্জা আব্বাস ভাই। আমি দর্শকের কাছে তার জন্য দোয়া চাচ্ছি এবং আপনার কাছেও দোয়া চাচ্ছি। উনি কিন্তু যে ধৈর্যের পরিচয় দেখিয়েছেন চুপ থেকে, এটা কিন্তু অসামান্য, এটা অসামান্য। আল্লাহ তাকে সুস্থ করে তুলুন। দেখুন আরেকটা কথা যেটা উনি বলেছেন যে ডক্ট্রিন অফ নেসেসিটি, ডক্ট্রিন অফ নেসেসিটি আপনার তখন হলো, এখন এসে হচ্ছে না কেন? আপনি এক এক সময় এক এক কথা বলবেন। যে আপনি বললেন যে ওই সময় এটা 106 কোয়াইট কোশ্চেনেবল, আপনি আপনার বক্তব্যে বলেছেন, কিন্তু আপনি বলেন যে এই যে সংস্কার সংস্কার সংস্কার, জুলাই সনদ জুলাই সনদ জুলাই সনদ, মানুষ কি চায়? মানুষ জুলাই সনদও চায় না, মানুষ সংস্কারও চায় না। মানুষ চায় মানুষ যেন ভালো থাকে, আর এই ভালো থাকার জন্যই জুলাই সনদ দরকার, এই ভালো থাকার জন্যই সংস্কার দরকার। সেটা বিএনপি কোনোদিনও কিন্তু অস্বীকার করেনি। বিএনপি সংস্কারের 31 দফা দিয়েছে, বিএনপি 8 মাস আলোচনায় ছিল। বিএনপি বলেছে আমরা যেটা স্বাক্ষর করেছি যে সংস্কার, আমরা একটা একটা করে অক্ষরে অক্ষরে আমরা পালন করব। বিএনপি বলেছে আমরা এই ভোটকেও আমরা মেনে নিব। তো কেন নিব না? আমরাও তো হার পক্ষে ছিলাম, কারণ বিএনপির ভোটের রেশিও আপনি হার যদি দেখেন মিলে যায়। আমরা বলেছি এটা গঠনতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবেই এটা মেনে নেওয়া হবে। কেন হবে না? এটা সংসদে আলোচনা হবে। বিরতিতে যাব, তবে তার আগে প্রশ্নটা রেখে যাই। স্বরাষ্ট্রমন্ত্রী 2টা বক্তব্য বললো। স্বরাষ্ট্রমন্ত্রী একবার বলেছেন সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান করা হয়েছে, সংস্কার পরিষদ বলতে কিছু নেই, এবং বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ দিয়েছে। এটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য। আমরা বিরতির পরে এসে আলোচনায় দর্শক আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরে ফিরছি আবার। ইসমাইল মির্জাপুর জিরাওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি। ফজলে হুদা বাবুল, আপনি মির্জা আব্বাসের কথা বলছিলেন, আমরাও কথা বলছিলাম। মির্জা আব্বাসের জন্য দেশবাসী কিন্তু দোয়া করছে, এবং আমরা খুব তীক্ষ্ণ পর্যবেক্ষণে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি মির্জা আব্বাসের কে তার পক্ষেই সবাই এগোচ্ছে, দল মত নির্বিশেষে। ভাই দেখুন, বাংলাদেশিদের একটা চরিত্র আছে। বাংলাদেশিরা হয় কি, মানুষ বিপদে পড়লে সবাই তার সাথে থাকে, এটা একটা খুবই পজিটিভ ক্যারেক্টার বাংলাদেশে। যারা তার সমালোচনা করেছে তারাও এখন তার জন্য দোয়া করছে, এটা কিন্তু গুড সাইন। আমি আশা করি মির্জা আব্বাসের ছেলে অনেক কিছু বলেছেন, কিছু জিনিস পরিষ্কার করেছেন, কিন্তু এরপরও মির্জা আব্বাসের অনেক কাছের অনেক মানুষই মনে করেন যে উনি যেই মাপের, যেই ধারার বর্ষিয়ান এই রাজনীতিবিদ, উনি এক ধরনের নির্বাচনের এক ধরনের ছিলেন প্রতিপক্ষ, এবং পরে তার মনে হচ্ছে যে এক ধরনের একটা ট্রমাটাইজ বা প্রেশারের মধ্যে ছিলেন, যেটা দলের মধ্যেও হতে পারে, বা যাই হোক আমি জানি না এটা আপনারা কীভাবে ব্যাখ্যা করবেন। আমরা তার সুস্বাস্থ্য কামনা করি, সে দ্রুত আমাদের কাছে ফিরে আসুক। প্রথম অধিবেশন আজকে যে জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলনের পেছনের খুব গুরুত্বপূর্ণ কারিগর ছিলেন মির্জা আব্বাস। তো সেখানে তিনি প্রথম অধিবেশনে নাই। আমরা আশা করছি খুব দ্রুতই তিনি এই অধিবেশনে এসে যেন
ইনশাআল্লাহ। বক্তব্য রাখেন। যে কথাটি বলছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে বলেছেন যে সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান করা হয়েছে, সংস্কার পরিষদ বলতে কিছু নেই, এবং বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছেন। এবং এইটার পাল্টাপাল্টিতে সংসদের বাইরে গিয়ে জামাতের আমির জানিয়েছেন যে আমরা প্রয়োজনে রাজপথে নামবো। হুমায়রা নূর, আপনি বলেন যে এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই বক্তব্যের জায়গাটা কিভাবে খণ্ডন করবেন? আচ্ছা, যেই জায়গাটায় শুরু করেছিলাম যে ধরেন এখন কি প্রয়োজন ছিল বাংলাদেশের পক্ষে, মানুষের পক্ষে, আমরা ফ্যাসিস্ট কাঠামোটাকে পরিবর্তন করে আমরা একটা সংস্কার করব জাতীয় ঐক্যের সাথে। আমার খুব দুঃখ লেগেছে যে ঠিক শেখ হাসিনার মতো, শেখ হাসিনা যেভাবে উন্নয়নের বুলি ছড়াতো, আমি পদ্মা সেতু করছি, মানে ওনার পৈতৃক সম্পত্তি দিয়ে উনি পদ্মা সেতু করছেন, আমি মেট্রো রেল করছি, আমি হ্যান করছি, আমি ত্যান করছি, উন্নয়নের জোয়ারে দেশ ভেসে যাচ্ছে, ওই গল্পটা করতো। আমি অতি দুঃখের সাথে দেখলাম যে বাবুল ভাই বললেন যে মানুষ নাকি জুলাই সনদও চায় না, সংস্কারও চায় না, মানুষ নাকি শুধুমাত্র ভালো থাকতে চায়। কিন্তু এই যে ভালো থাকার জন্য যে সিস্টেমটা পরিবর্তন করা প্রয়োজন, সেই সিস্টেমটা পরিবর্তন করার জন্যই তো সংস্কারটা প্রয়োজন, না? আপনি দেখেন যেই জায়গায় আমরা সবাই মিলে এক হয়ে আজকে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেই আলোচনাটা করার কথা ছিল, সেই আলোচনার কোথাও আমরা নাই। বরং একদল আরেক দলের বিরুদ্ধে যেই কথা বলছি যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে সংস্কার পরিষদ করার কথা ছিল, সেই সংস্কার পরিষদ বলে কিছু হবে না, এটা হবে না, সেটা হবে না। শুনেন, অনেক দুঃখের মধ্যে এই একটা মূল দুঃখের জায়গাটা হচ্ছে যে ওই যে বললাম এগুলো ফ্যাসিস্ট আচরণ। আমরা কিন্তু এই গণ অভ্যুত্থানের পর আমরা গণপরিষদ নির্বাচন চেয়েছিলাম, এই জাতীয় নির্বাচন আমরা চাই নাই। কারণ এই যে সংস্কারটা আটকে যাবে সেটা আমরা বুঝতে পারছিলাম, এবং এই কারণেই আমরা গণপরিষদ নির্বাচন চেয়েছিলাম আগে, গণভোটও না। এই জিনিসটাকে, গণপরিষদ নির্বাচনের যে কনসেপ্টটা সংবিধান সংস্কারের জন্য, সেই কনসেপ্টটাকে সেই জায়গাটা থেকে সরিয়ে এনে এই গণভোটের কনসেপ্টটা এস্টাবলিশ করার কাজও কিন্তু খোদ একেবারে সালাউদ্দিন সাহেবের নিজস্ব কারিগরি। উনার মতো কারিগর, মানে উনি যে একটা ম্যাজিক ম্যান, মানে ট্রাস্ট মি। আমি কিন্তু এই কথাটা আগে শুনছি যে ম্যাজিক্যাল ওম্যান কে জানি কাকে বলে, আমি জানি না, উনি একটা ম্যাজিক ম্যান। না, আমি একটা সংবাদ সম্মেলনে ম্যাজিক্যাল ওম্যান হইতে পারে শেখ হাসিনা, দ্বিতীয় হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব। এবং উনি এমন ম্যাজিক ম্যান যে উনি নিজে একাই সংবিধান, উনি একাই আইনমন্ত্রী, উনি একাই স্বরাষ্ট্রমন্ত্রী। জানেন সেদিন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের ইফতার মাহফিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, সেইখানে আইনমন্ত্রীর দাওয়াত নাই। দাওয়াত কার? স্বরাষ্ট্রমন্ত্রীর। কারণ দরকার নাই তো আইনমন্ত্রীর, কারণ উনি একাই তো সব। কিন্তু উনার দায়িত্ব যেটা, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা, যেটা আমরা দেখলাম ইন্টারিম গভর্নমেন্ট থাকার সময় সবাই মিলে রাস্তায় নেমে যাচ্ছে, যেখানে সেখানে এটা সেটা। ধরেন প্রথম আলো ডেইলি স্টার পুরাতে গেল কারা, সেখানে আমরা গেলাম আগুন নিভাইতে, মানুষকে উদ্ধার করতে, সেই দোষও আমাদের উপর চাপানো হইলো। কোনো এক সম্ভাব্য ভবিতব্য মেয়র বা প্রিন্স অফ ঢাকা আমি বলি তাকে, সে বুলডোজার পাঠাইলো, কিন্তু সেখানেও দোষ পড়লো এই বৈষম্যের এনসিপির ছেলেরা 32 ভাঙতে গেছে। মেয়র না হয়ে বুলডোজার কিভাবে পাঠায়? না ভাই, আমি বলছি আপনি যাচাই করেন, বাকিটা আপনি যাচাই করেন। আমি আর এর চেয়ে বেশি বললে, আমি এই যে একটু আগে শহীদ মিনারে একজন গুলি খেয়ে মারা গেছে, আমি একটু পরে মারা যেতে পারি। তো ধরেন সব দোষ কিন্তু চাপানো হয়েছে আমাদের উপর, এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে। যতগুলো অঘটন হয়েছে প্রত্যেকটা অঘটনের সাথে আজকে দিন দুপুরে এই ঘন্টায় যেইভাবে রেপ হচ্ছে, যেইভাবে মানুষ খুন হচ্ছে, তার কোনো বিচার নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভয়াবহ। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী উনার যেটা মূল কাজ, সেইটা বাদে উনি সব কিছু স্যাবোটাজ করার সমস্ত বুদ্ধি উনি একলাই করে যাচ্ছেন। উনি তারেক রহমানের দায়িত্ব পালন করছেন, আইনমন্ত্রীর দায়িত্ব উনি পালন করছেন, নিজের দায়িত্ব তো পালন করছেন, এবং সর্বশক্তি দিয়ে, সর্ববুদ্ধি দিয়ে। উনার মতো বুদ্ধি বাংলাদেশে একটা মানুষেরও নাই। আমি খুবই প্রাউড যে বাংলাদেশ এরকম একটা বুদ্ধিমান মানুষকে পেয়েছে। তবে বুদ্ধি উনার একাকী না, শেখ হাসিনা যেমন আরেক দেশে থেকে ধার করে আনা বুদ্ধি দিয়ে রাষ্ট্র পরিচালনা করতো, এই বিষয়ে আমার একটু সন্দেহ আছে। কেন আছে সেটা ঠিক স্পষ্ট কারণ আমি আপনাকে বলি। একটা জায়গায় আমার কষ্ট লেগেছে। ভাইয়া বলছিলেন যে আমরা বাবুল ভাইয়ের কাছে যাব, আমি এক লাইন শেষ করে দিচ্ছি। উনি বলছিলেন যে আমরা বেগম জিয়াকে কৃতিত্ব দেই না।
না আপনাদের কথা বলেন না, জামাতের কথা বলুন। আচ্ছা ঠিক আছে, তাইলে ঠিক আছে। তার কিন্তু বেগম জিয়াকে উনারা একা বিএনপি বলে কুক্ষিগত করতে চাওয়ার চেষ্টা যাতে না করে। উনি আপসী নেত্রী, উনি বাংলাদেশের যারা বাংলাদেশকে লালন করে, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে, উনি সবার নেত্রী। উনাকে একা আপনারা কুক্ষিগত করার চেষ্টা করেন না। আর এই বিপ্লবে আমরা শুধু ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে এটা বলি না, ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে, কিন্তু সব রাজনৈতিক দলের সবার অংশগ্রহণ ছিল। এবং আজকে মির্জা আব্বাসের যেই পরিস্থিতি, আমি অত্যন্ত অত্যন্ত আসলে মানে আবেগতাড়িত হয়ে যাচ্ছি, কারণ আমরা শুনেছি যে উনি অনেক বেশি কন্ট্রিবিউট করেছেন। উনি এর আগে ওনাকে শুনেছি উনি কেঁদে কেঁদে বলছেন যে উনি 11টা মামলায় অসুস্থ শরীরে কোর্টের বারান্দায় মানে দৌড়াদৌড়ি করতেন। ওনার সব ভাই বোনরা বিদেশে অবস্থান করছেন। সামগ্রিকভাবে উনি তো অনেক দিন ধরে ভুক্তভোগী, তাই না? আমরা ওনার জন্য করজোরে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। হ্যাঁ, ওনার নাম ধরে যে এই বক্তব্যগুলো দেওয়া হয়েছে এটা আমি কখনোই সমর্থন করি নাই, কিন্তু কারো উদ্দেশ্য উনাকে ব্যক্তিগত আক্রমণ করা ছিল না। এই সিস্টেমটা, ঠিক আছে, নির্বাচনের এক ধরনের পলিসি, এটা ওয়ার্ল্ড ওয়াইড চলে, হেট্রেড পলিসি। তারপরেও মানুষের মনে কষ্ট যদি লেগে থাকে সেই জন্য দুঃখিত। ফজলে হুদা বাবুল, আপনার কাছে আসতে চাই যে ব্যাখ্যা হুমায়রার দিলেন, আপনি কি একমত হচ্ছেন কিনা? হ্যাঁ, মানে ম্যাজিক্যাল শব্দটা এসেছে যেহেতু ম্যাজিক্যাল বলি, আমার যতদূর মনে করি কোন এক সাংবাদিক ওই 17 বছর এরকম ম্যাজিক্যালি দেখেছি। বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে এরকম কথাবার্তাও শুনেছি। দেখুন, তার আগে আমি একটা ডিফাইন করতে চাই একটা জিনিসকে, সেটা হচ্ছে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল সব সাধারণ মানুষের জন্য, আর ফ্যাসিস্ট সরকারের ছিল সব মেগা প্রকল্প, যেটাকে আমরা সো কল্ড ডেভেলপমেন্ট বলি, উন্নয়ন বলি। আর আমরা যেগুলো করছি, শুরু করেছি, এগুলো সাধারণ মানুষের জন্য, কৃষকের জন্য এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। এর সাথে ওই তথাকথিত উন্নয়নের সম্পর্কিত নয়। এমন ম্যাজিক্যাল বক্তা ওনার কিন্তু এটা বোঝা উচিত ছিল। যাই হোক, উনি আরেকটা কথা বললেন যে এই জুলাই সনদ নিয়ে আমরা টালবাহানা করছি। দেখুন, জুলাই সনদ নিয়ে কেন সালাউদ্দিন আহমেদ এখানে জড়িত, তাই না? কেন আইনমন্ত্রী নয়? সংসদে আইনমন্ত্রী বলবে। জুলাই সনদটাকে কিন্তু বিএনপির পক্ষ থেকে লিড দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ যদি 133টা অধ্যাদেশ সংসদে উত্থাপন করতেন তাহলে ওনাদের এই কথাটা বুঝত। ওনাদের এখন সমস্ত টার্গেট ঘুরে ফিরে সালাউদ্দিন আহমেদের উপর। সালাউদ্দিন আহমেদ সংস্কার কমিশনে 8 মাস কন্ট্রিবিউট করেছেন দলের পক্ষ থেকে, এবং অনিবন্ধিত দলগুলির সাথেও উনি বসেছেন। বিএনপি এতটুকু ইগো দেখান নাই। তারপর কি দেখুন, ওনারা যে এই গণপরিষদের কথা বলেন, জুলাই সনদের এই কাহিনী ওই কাহিনী বলেন, ওনারা তো জুলাই সনদ, জুলাই অভ্যুত্থানকে যেভাবে গ্লোরিফাই করেন, আমরা কিন্তু আসলে এইরকম একটা গন্ধ, ওই 17 বছরের গন্ধ পাচ্ছি। যারা মুক্তিযুদ্ধ বিক্রি করতেন, যারা আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা রাজাকার হিসেবে উপস্থাপন করতেন, যারা একচ্ছত্র মনে করতেন আমরাই হচ্ছে এই চেতনার ধারক বাহক এবং এইটার বহন করবার ক্ষমতা একমাত্র সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন, ঠিক একইভাবে একই চরিত্র, একই ভাষায়, একই যুক্তিতে, একই জায়গায় তারা ওই একই ধরনের কথা বলছেন। কারণ এই একই কথা যখন তারা বারবার যখন উচ্চারিত করেন, তখন কিন্তু আমরা গন্ধ ফ্যাসিস্টেরই পাই। আপনি যদি দেখবেন, জুলাই সনদ বিএনপি স্বাক্ষর করেছে। বিএনপি কিন্তু বারবার বলছে জুলাই সনদ আমরা যেটা স্বাক্ষর করেছি অক্ষরে অক্ষরে পালন করব। বিএনপি কিন্তু ওয়াদা করে রেখেছে এবং সংসদেও বলছেন, আজকেও বললেন বিএনপি যে আমরা অবশ্যই গণভোটকে কিভাবে সাংবিধানিক উপায়ে সংসদের মাধ্যমে আনা যায় আমরা সেটা অবশ্যই বিবেচনায় রাখব। কিন্তু তারপর ওই যে বিরোধী দল বিরোধিতা করতে হবে, কেষ্টবাটাই চোর, তাহলে এখন কি করতে হবে? রাজপথে যেতে হবে। শেখ হাসিনা ঠিক এভাবেই বলতেন, একদিনও শান্তিতে থাকতে দেব না। আমরা কিন্তু সংসদের ওই বডি ল্যাঙ্গুয়েজই আমরা প্রথম দিনে দেখেছি। আপনি যদি আরেকটু ডিটেইল দেখেন এই বিষয়টাতে, তাহলে দেখবেন এই যে গণপরিষদ, এগুলা ব্লা ব্লা, রাষ্ট্রপতি, এগুলো কিন্তু সব কিছু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা বাইরের প্রেসক্রিপশনে চলে, যারা বলে মুখে বলে যে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, যারা স্টেটমেন্ট দেয় যে ভারত আমাদের বন্ধু মানুষ,
যারা ভারতের সাথে মিটিং করে 1 বছর পর সেই মিটিং মিডিয়াতে আসে, যারা আমেরিকার সাথে মিটিং করে 1 বছর পর যারা এটা মিডিয়ায় আসে, এবং যারা মিডিয়াতে এসে বলে আমেরিকা আমাদের সাথে আছে, এটা কি দেশের সার্বভৌমত্বের সাথে যায়? বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশকে অন করে, দেশের স্বাধীনতা, দেশের মাটি, দেশের সীমারেখা, সেটা তালপট্টি, দক্ষিণ তালপট্টি বলেন, আর সেই সময় রোহিঙ্গা পুনর্বাসন বলেন, আর যে ক্ষেত্রেই বলেন, ম্যাডাম খালেদা জিয়ার ভারতের সময় চোখে চোখ রেখে কথা বলা, জনাব তারেক রহমানের ভারতের সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে আঙ্গুল তোলা, যে কারণে কিন্তু আমাদেরকে 17 বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে। আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি, আমরা সাধারণ মানুষের কাজের জন্য রাজনীতি করি। লাস্ট একটা কথা বলি, উনি ওনার প্রথম বক্তব্যে বলেছেন, অ্যাডভোকেট হুমায়রা নূর, যে আমাদের এই সময় জাতীয় ঐক্যের রাজনীতি করা দরকার। ইয়েস, কাম অন, হোয়াট ইজ দ্য ক্রুশিয়াল পয়েন্ট অ্যাট দিস টাইম ফর বাংলাদেশ? ক্রুশিয়াল পয়েন্ট ইজ ফুয়েল, পেট্রোলিয়াম, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইনওয়ার্ড রেমিটেন্স। ওনারা যদি বিরোধী দল হিসেবে, আমি তো বিরোধী দল বলি না, আমি বলি আমরাও সংসদ সদস্য, তারাও সংসদ সদস্য, তারা প্রথমে যে ঘোষণা দিয়েছেন তারা ছায়া সংসদে ছায়া সরকার হিসেবে কাজ করবেন, তাদের তো এই মুহূর্তে একটা সরকারকে পরিকল্পনা দেওয়া উচিত যে আমরা জ্বালানি তেলটা এইভাবে করি, আমরা আমাদের এই সাধারণ জনগণের, প্রান্তিক জনগণের জন্য আপনারা এইভাবে করেছেন, সাথে এই কাজগুলো করেন, মানুষের স্বাস্থ্যসেবার জন্য আপনারা এই কাজগুলো করেন। ওনার কিন্তু ওইটাতে নাই। ওই যে 17 বছর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ, আমরাও দেখছি জুলাই 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 জুলাই, কোনোদিন আগস্ট হচ্ছে না, আগস্ট আর সেপ্টেম্বরে যাচ্ছে না। তাহলে সাধারণ জনগণকে নিয়ে কি কথা বলবেন? ওনারা যদি সাধারণ জনগণের জন্য, হ্যাঁ আমি অ্যাপ্রিসিয়েট করি, আজকে একটা সংসদে একটা উত্থাপন করেছে, যদিও এটা আউট অফ মানে কার্যপ্রণালী বিধির বাইরে একটা প্রশ্ন ছিল, তারপরে স্পিকার হাসানাতকে কিন্তু এটা অ্যাকসেপ্ট করেছে এবং বলতে দিয়েছে। উনি বলেছেন যে আমাদের এই যে লটারির ভিত্তিতে ভর্তিটা কি করা যায়, এরকম জনগণ গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা তাদের কন্ট্রিবিউশন চাই। আমি একটু বলি এখানে, সেটি হলো যে এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর দুটি বক্তব্য বললাম না একটু আগে, জি, স্বরাষ্ট্রমন্ত্রীর আরো দুটি বক্তব্য বলি। গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, জি, এটি উনি একটা আইনি ব্যাখ্যা দিয়েছেন, জি, এবং জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো, এটাও বলেছেন। জি। তাহলে সেই আলোচনাটা করলেন না কেন? সেই যে আলোচনাটা আমি সেটাই যাচ্ছি, যে সৎ এবং উনি এটা চান সেটা প্রমাণ হইতো। এই যে দেখেন, আমি এটা ভিডিওটা যদি আপনি সুযোগ দেন আমি শোনাবো। উনি নিজের মুখে বলেছেন যে গণভোটে জনগণের অভিপ্রায় চূড়ান্ত এবং এর উপরে কোনো আইনি মর্যাদা নাই। সংসদ জনগণের জনরায় বাস্তবায়নে বাধ্য থাকবে। এই কথাটা উনি নিজ মুখে বলেছেন। আমি একটু বিরতিতে যেতে হবে। যে 4টা প্রস্তাবনার উপরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের যেই বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন এবং যেই 4টা প্রস্তাবনার যেই প্রশ্নগুলোর উপরে মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, তার মাধ্যমেই তো মানুষের ম্যান্ডেট এই আলোচনাটাই থাকবো। সেই ধরেন র্যাটিফিকেশনের ইস্যু, আমরা একটু র্যাটিফিকেশনের ইস্যু তো 133টা অধ্যাদেশ সহ বাকিগুলো র্যাটিফিকেশনের ইস্যু, আলোচনাটাই তো করলেন না। আপনি র্যাটিফাই করতে চান, আপনি সংস্কার করতে চান। আমার খুব দুঃখ লাগছে ভাই, আবার বললেন যে আমরা নাকি জুলাই চেতনা না। আল্লাহর কসম, এখন পর্যন্ত যেই মারা আমাদের কাছে এসে কাঁদে, তাদের কষ্টের কথা, যেই ভাইয়ের চোখে এখনো গুলিবিদ্ধ হয়ে আছে, সে যখন এসে বলে যে আল্লাহর দোহাই লাগে আমার চিকিৎসাটা করান, আমি চোখে খুব কষ্ট পাচ্ছি, কলিজায় ব্যথা হয় ভাই। আমরা একটু বিরতিতে যাচ্ছি, হ্যাঁ আমাদের সবারই দায় আছে, দাগ শুকায় নাই বেশি দিন, এই জন্য এখন পর্যন্ত আমরা সেই জুলাইয়ের কথাটা ভুলতে পারি না বলে যাই। আমরা বেশি দিন বলবো না, সংস্কারটা করে দেন। না বেশি দিন না, আপনি আরো বলতে পারবেন, আমি বিরতি থেকে আসলে আবার বলবো। আমরা দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ভালো ছিল। 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জেলা। আমরা চেয়েছিলাম যে এখানে আলোচনা করব, কিন্তু সেই জায়গাতে আমরা জুলাই সনদের আলোচনাটা আগেই করলাম। আমি এই মুহূর্তে আসলে যে কথাটি বলতে চেয়েছিলাম যে 45 বছর আগে জুলাই সনদ দিয়ে যত প্রশ্ন ওনাদের
আরব্য রজনী হয়ে যাবে আলোচনা করতে করতে। না, এখনো অসুবিধা করা নাই, যাবে আপনারা 2-4 শুধু ঘন্টা। যেই প্রমিসেস গুলো করেছেন বারবার সরে যান, তো এই জন্য আমরা প্রতারিত বোধ করি। আপনারা এটা সংস্কারটা করেন, বিচারটা করেন, আমাদের দাবি বেশি না, আমরা ওইটুকু নিয়েই রাজনীতি করতে এসেছে, ক্ষমতাও হ্যাঁ, আমাদের দাবি ছিল না। আমরা এইটা বাবুল ভাইরা করবে। আমরা ছোটবেলায় গ্রামার বইতে পড়তাম প্রমিসেস শুড বি কেপ্ট। এটা হলো ভয়েস চেঞ্জ করে কিভাবে তো আর এটা ওই যে মানে এই লাইনটা এমন যে এই লাইনটা এমন যে প্রমিস যে আসলে রাখা হয় না সেটা বোঝানোর জন্য করা হয়েছে। প্রমিসেস শুড বি কেপ্ট মানে প্রমিসটা রাখা উচিত, কিন্তু রাখে না কেউ, কেউ কথা রাখে না আর কি। আমরা যে আলোচনাটা যেতে যাচ্ছি যে 19 দফা, জিয়াউর রহমানের 19 দফা যদি আপনি অবজার্ভ করেন বা মানে অনেকেই মনে করেন যে এটি ছিল বাংলাদেশের প্রথম সুনির্দিষ্ট স্ট্রাকচারাল সংস্কার প্রস্তাব। যদি এটা নিয়ে বিএনপিও খুব একটা যে রিসার্চ করেছে তা না, বিএনপির এই জায়গাতে অনেক গ্যাপ আছে। তারপরেও তারেক রহমান এসে, প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি প্রধান যে ইয়েটা ছিল সেটি ছিল যে খাল খনন। এই খাল খননের এটি শুরু হবে আজকের দিনে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন সম্ভবত দিনাজপুর থেকে শুরু করবেন। আমি এই কর্মসূচিটি কি থাকছে, কিভাবে কি এটি প্রথমে জানতে চাই, পরে ধন্যবাদ। দেখুন, আপনি যথার্থই বলেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননটা যখন শুরু হয়েছিল, এটার মেইন উদ্দেশ্য ছিল বহুমাত্রিক। আর যখন রাজনীতিতে আসি, বিশেষ করে কৃষক দলের রাজনীতি করতে গিয়েছি গ্রামে গঞ্জে, তখন দেখেছি এটার জাতীয় গুরুত্ব এত বেশি এবং এটার অর্থনীতিতে কন্ট্রিবিউশন এত বেশি, কল্পনাতীত। এটা শুধুমাত্র কয়েকটা শব্দ দিয়ে বা বাংলা ভাষায় এটা বোঝাবার বিষয় না। প্র্যাকটিক্যাল বিষয়টা আমি যদি বলি, দেখুন, একটা বিলের কথা, আপনি একটা বিল, যেখানে ক্ষেত আর কি বলি আমরা গ্রামের ভাষায়, এই ক্ষেতের মধ্যে যখন চারিধারে হয়তো রোড আছে, পানি নিষ্কাশন হচ্ছে না, একসময় খাল ছিল, তখন কি হয় জানেন? ওই বিলটায় যেখানে 3টা ফসল হতো, আমন, ইরি, আউশ, সেখানে হয়তো এই খাল সংস্কার না করা কিংবা খনন না করার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না। এবং আমি যখন নির্বাচনে গিয়েছি, গ্রামে গ্রামে হয়তো দেখেছি বা 18টা ইউনিয়নের মধ্যে অন্তত 100টা বিলের এরকম আমার কাছে রিকোয়ারমেন্ট এসেছে যে খাল, মাটি ভরাট হয়ে যায়। অনেক সময় বিগত 17 বছরের যে রাজনৈতিক আধিপত্য ছিল, অনেকে খাল ভরাট করে সেখানে চাষাবাদও করেন। আবার কোনো কোনো জায়গায় নতুন খাল খননেরও প্রয়োজনীয়তা আছে। এটা হলে আমি যেটা বললাম, একটা ফসল বেড়ে যায়। দ্বিতীয় কি হয় জানেন? আজকাল আমরা শস্য ক্ষেতে যখন একটা ধান উৎপাদিত হয়, এত বেশি কীটনাশক বিষ প্রয়োগ করা হয় যে এটার লাস্ট লেভেলে, কারণ এটা তখন আর সেকেন্ডারি, থার্ড লেভেল, লাস্ট লেভেলে এসে যখন আর কোনো বিষ উৎপাদিত না হয়। যেমন এইবারে আমার এলাকায় পোলাওয়ের চাল, যেটা আমরা বলি যে চিনিগুড়া চাল, এটা খুব বেশি হয় নওগাঁতে। চিনিগুড়া চালের যেখানে বিঘা প্রতি গত বছরও হয়েছে ধরেন 18 থেকে 20 মণ ধান, ওইটা কিন্তু এবার চলে এসেছে 12 থেকে 14 মণে বিঘা প্রতি। এটার কারণ হচ্ছে একটা নতুন অসুখ এসেছে, এটার নাম হচ্ছে ঘাড়মরা অসুখ। মানে ধানের যে শীষ অর্ধেকটা মরে যায়, তখন এক্স্যাক্টলি, তখন এটা এবার কিন্তু কৃষকেরা ব্যাপক হারে এই চিনিগুড়া ধান যারা করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এখান থেকে উত্তরণের উপায়টা কি? এখান থেকে উত্তরণের মেইন উপায় হচ্ছে আপনাকে জৈব সারের ব্যবহার বাড়িয়ে দিতে হবে। পানি এবং জৈব সার, এবং পানি যেটা খাল খননের সাথে কিভাবে সম্পৃক্ত এটা আমি বলছি। খাল খনন, যখন খাল থাকবে সেখানে পানি জমা হবে, সমস্ত বিলের পানি জমা হবে, নিষ্কাশন হবে, এবং শুষ্ক মৌসুমে কিছু পানি সেখানে সুইচ গেটের মাধ্যমে ধরে রাখা হবে, যাতে রবি শস্যের সময় ওই পানিগুলো ওই খাল থেকে, তার যেমন সরিষা কেউ করে, কেউ 4টা ফসল করে, আলু করে, আলু, সরিষা, গম, এসবে ওই পানিটা তারা ব্যবহার করতে পারে। তাহলে সেচের খরচ অনেক কমে যায়। 1, 2, যখন ওখানে পানি থাকে, সেই পানিতে কিন্তু মাছ থাকে, দেশি মাছ থাকে, মৎস্যজীবীরা কিন্তু মাছ আহরণ করতে পারে। এখন খুব মুশকিল। 2,
ওখানে কিছু প্রাকৃতিক Ecosystem গড়ে ওঠে। জীব থাকে, তার মধ্যে Ecosystem গড়ে কাঁকড়া, ওঠে। ব্যাঙ, সাপ, কুচো, এগুলো করে কি ওই ক্ষেতের পোকামাকড় গুলা খেয়ে বাঁচে। তখন ক্ষেতের আপনার ইয়েও বাড়ায়, উর্বরতাও উর্বরতাও বাড়ায়। তখন কিন্তু আপনার কাঁকড়া কিন্তু নিড়ানিটা দিয়ে দেয় এবং তারাও ওই পোকামাকড় খেয়ে বাঁচে। এই জীববৈচিত্র্যগুলো এখন কিন্তু অলমোস্ট Sustainable তো ecosystem। এটা একটা ব্যাপক এন্ড সাস্টেনেবল ডেভেলপমেন্টে কৃষিতে ব্যাপক অবদান রাখে এই খাল খননটা। এবং এই কারণে আমার মনে হয় তারেক রহমান এটাকে গুরুত্ব দিচ্ছে। আমি নিজেও যাচ্ছি আগামীকাল নওগাঁ জেলায়, আমাদের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ভাই কালকে উনি এটা উদ্বোধন করবেন, আমরা নওগাঁর সব এমপিরা ওখানে থাকব। সে কারণেই এই খাল খননটার গুরুত্ব অপরিসীম। শুষ্ক মৌসুমে পানি, জীববৈচিত্র্য যারা ক্ষেতের সুবিধা করে পোকামাকড় খেয়ে, আপনার জৈব সারটা অটোমেটিক্যালি সেখানে ক্রিয়েট হয় এবং বিভিন্ন ধরনের এখানে আপনার সারে যে এত পরিমাণ বিষ এবং সার ব্যবহার করা হয় যেটাতে জমির উর্বরতাও নষ্ট হয়ে যায়। ফজলুদ্দা বাবুল, আপনি কৃষক দলে ছিলেন দেখে অনেক চমৎকার করে বললেন। আমি হুমায়রা নূরের কাছে আসবো, একদম লাস্ট মোমেন্ট, 30 সেকেন্ড আছে। যদি আপনি এই বিষয়ে কথা বলতে চান সেটিও বলেন। আর আরেকটি বিষয় বলতে চাই, সেটি হলো যে এনসিপি কিন্তু একদম সরাসরি বলেছে যে এই ধরনের যে কোনো কর্মসূচিতে এনসিপির এক ধরনের মানে গঠনমূলক সমর্থন থাকবে, আলোচনা সমালোচনায় থাকবেন। খাল খনন কর্মসূচির জন্য কিন্তু অনেক টাকা লাগবে। আপনাদের কি অবজারভেশন বা আপনাদের কি এই যে সরকারকে বলার জন্য এক ধরনের মনিটরিং পাওয়ার লাগে, আপনার কি সেই পাওয়ারের মানে সেই জায়গাটা প্রস্তুতি নিচ্ছেন কিনা? আপনি আপনার কথার মধ্যে আমার উত্তরটা দিয়ে দিয়েছেন। আর ভাইয়া খুব সুন্দর করে ইকোসিস্টেমটাকে এক্সপ্লেন করলেন। ওই যে বললাম না, আমার অনেকগুলো প্রিয় মানুষের মধ্যে, কয়েকজন প্রিয় মানুষের মধ্যে উনি একজন। কারণ উনি আসলে মানুষকে খুব সুন্দর করে যেই কথাটা বোঝানো দরকার, এই যে উন্নয়নের যেই প্রশ্নগুলো, যেই রাজনীতিটা জনাব জিয়াউর রহমান করেছেন বলে আদ্যাবধি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া মানুষের কাছে সম্মানের পাত্র হয়ে গিয়েছেন এবং ওনারা ইনভিনসিবল। ওনারা রাজনীতিতে ওনাদের যে ক্যারেক্টার ওইটা কারোর সাথে কম্পারেবল না। সেই রাজনীতিটাই যদি জনাব তারেক রহমান করতে পারেন তাহলে অবশ্যই উনিও সেই ইনভিনসিবল ক্যারেক্টারই হয়ে উঠবেন। কিন্তু যে আমি যে ইঙ্গিতটা দিলাম সেটা যে এখানে কিন্তু অনেক টাকা ওই যে বললাম যে লগ্নি আছে। ছায়া মন্ত্রিসভার যেই ব্যাপারটা, সেই ছায়া মন্ত্রিসভার মাধ্যমে আমরা কিন্তু বলেছি যেখানে সহযোগিতা প্রয়োজন সেখানে আমরা সহযোগিতা করব। তেল গ্যাসের সংকটের কথা বলছেন, সেখানে যে আলোচনাটা প্রয়োজন সেই আলোচনাটা আমরা থাকবো। খাল খননের কর্মসূচিতে দরকার হলে পয়সা তো আমাদের নাই, আমরা হয়তো পয়সাটা দিতে পারবো না, আমাদের ছেলেমেয়েরা মিলে নেমে যেতে পারবো খাল খনন কর্মসূচিতে কাজ করার জন্য, অসুবিধা নাই তো, দেশের স্বার্থ তো। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা বাঙালিরা হলো খুবই ভীত, আমরা সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই। তো খাল খনন চমৎকার কর্মসূচি, কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যেন সেই খালে কেউ কুমির না আনে, খাল কেটে কুমির না এনে খাল কেটে যেন বাংলাদেশের উন্নয়নকে আনা হয়। এটি খুব কঠিন মনিটরিংয়ের মধ্যে রাখবেন। ইতিমধ্যে আমরা সেটি মাননীয় প্রধানমন্ত্রীর আচরণে দেখেছি। আরেকটি বিষয় হলো, সেটি হলো যে যখন একজন রাষ্ট্রপতি আর একজন প্রধানমন্ত্রী এবং তারা রাজনীতিতে সফল হন, তার সন্তান হিসেবে আপনি যখন প্রধানমন্ত্রী হন তখন আপনার সামনে আসলে চ্যালেঞ্জটা অনেক বেশি। সেই জায়গা থেকে আমরা সফলতা কামনা করি এবং আপনাকে এটাও বলতে চাই যে আপনি নিশ্চয়ই সবসময় অ্যালার্ট থাকবেন যেন ওই যে খাল কাটেন কিন্তু কুমিরটা যেন কোনো কুমির মানে দুর্নীতিটা যেন না আসে। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার।